নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত গল্প স্বপ্নভঙ্গ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত স্বপ্নভঙ্গ। নেহাত যে ভাতের অভাব ঘটিয়াছিল এমন নয়, তবু বেকারত্বের যন্ত্রণা দুঃসহ হইয়া উঠিবার পূর্বেই উপার্জনের চেষ্টায় একদিন মগের মল্লুকে আসিয়া হাজির হইলাম। বলা বাহুল্য, আমার এই বীরত্বব্যঞ্জক প্রচেষ্টায় বাড়িতে কাহারও তিলমাত্র সহানুভূতি ছিল না। একে তো মায়ের কোলের ছেলে হইয়া জন্মানোর অপরাধে চিরকাল সকলে আমার বয়সটাকে হাসিয়া উড়ায়, আজ পর্যন্ত সাবালক বলিয়া স্বীকারও করে না। তাহার উপর একেবারে মুলুক ছাড়া হওয়া, সম্মতি থাকার কথা নয়। আমি কিন্তু উপার্জনের জন্য যত না হোক নিজের নাবালকত্ব ঘোচানোর জন্যেই বদ্ধপরিকর হইয়া উঠিয়াছিলাম। বন্ধু সুরেশ থাকে বর্মায়। বেশি দিনের কথা নয়, মাত্র বছর 2 আগে বাণিজ্যে বসতি লক্ষ্মীর অনুপ্রেরণা লইয়া আসিয়াছিল। ঈশ্বর জানেন কি করে। চিঠিপত্রের আঁচে মনে হয় যেন লাল হইতে শুরু করিয়াছে। লুকাইয়া তাহাকেই অনুরোধ করিয়াছিলাম আমার আখেরের চিন্তা করিতে। সে ঢালা হুকুম দিয়াছে, চলে আয়, যা হয় একটা হবেই। অতএব কোনো বাধা আমি আর মানি না। গোছের একটা মনোভাব লইয়া জাহাজে চড়িয়া বসিলাম। মার অশ্রুসজল অভিযোগ, দাদাদের অভিমান ব্যঞ্জক গম্ভীর মুখ এবং বৌদিদিগের সস্নেহ অনুনয় অগ্রাহ্য করিয়াও অটল ছিলাম। টলিলাম জাহাজে উঠিয়া। প্রথমে মাথা টলিল, তাহার পর পা, অতঃপর সর্বাঙ্গ, এবং অঙ্গের সঙ্গে সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত যে হৃদয়, সেও রীতিমতো টলিতে লাগিল। প্রথমে ভাবিলাম কাজটা ভালো হইল কি, পরে ভাবিলাম কাজটা ভালো হয় নাই, শেষ পর্যন্ত ভাবিলাম কাজটা গর্হিত হইয়াছে। তবে কথায় বলে জলে পড়া। সেই জলে পড়া অবস্থায় মনের ভাব যতদূর শোচনীয় হইয়া উঠিয়াছিল, ডাঙায় পা ফেলিতে তার অনেকটাই কেটে গেল। আর সঙ্গে সঙ্গে সুরেশের হাস্যোজ্জ্বল মুখ চোখে পড়ায় সমুদ্র পীড়ার গভীর পীড়াও ভুলিয়া মুখে হাসি ফুটিল। সুরেশ সবিস্ময়ে প্রশ্ন করল, কিরে, এমন ডাইনে খাওয়া চেহারা কেন? খুব বুঝি ভুগেছিস সি সিকনেসে? আমি বলিলাম, আর বলিস কেন, 5 দিন জল নেই পেটে। তুই এসেছিস তাহলে? দেখিলাম সুরেশ ইতিমধ্যে বেশ লায়েক হইয়া উঠিয়াছে। তা হইবে নাই বা কেন? মায়ের কোলের ছেলে তো নয়। বাসায় যাইবার পথেই সুরেশ জানাইল, এসে পড়েছিস, ভালোই হয়েছে। আমাদের বড় সাহেবের আলাপি একটা সাহেব খোঁজ করছিল একটা লোকে, ইন্স্যুরেন্স অফিস। মাইনেটা মনে হয় খুব খারাপ নয়। কালই একবার ইন্টারভিউ দিয়ে আয় না। তুই সঙ্গে যাবি তো? আমি আমি আমার কি করে যাওয়া সম্ভব? আজ কামাই করলাম, তুই দেখছি একদম নার্ভাস হয়ে আছিস। আরে কিছু ভাবার নেই রে, এখান থেকে বড় সাহেব ফোন করবে এখন, ও সব ঠিক হয়ে যাবে। বিকেলের দিকে যাস, বরং কাজের ভিড় কম থাকে, কথাবার্তা সুবিধে করতে পারবি। আরে শোন, সার্টিফিকেটগুলো এনেছিস তো? হ্যাঁ, জায়গাটা একটু ঘিঞ্জি গোছের বটে, তাছাড়া পথঘাট তোরও অজানা। আমি বলি কি, একটা ট্যাক্সি নে, ঠিকানা বলে দিলে ঠিক তোকে পৌঁছে দেবে। বুকে বল আনো, নজওয়ান। পরদিন সুরেশের উপদেশ ও বরাভয় সম্বল করিয়া বাহির হই। মংফু টুংফু কি গ্যাংকো
ঈশ্বর জানেন কাহার উদ্দেশ্যে। জায়গাটা সুরেশ নিতান্ত বিনয় করিয়া একটু ঘিঞ্জি গোছের বলিয়াছে, কিন্তু একটু নয়, যৎপর নাস্তি। সেই সংকীর্ণ গলি সংকীর্ণতর হইবার মুখে একটা মোড়ের মাথায় গাড়ি থামাইয়া চালক মহাপ্রভু সসম্ভ্রমে জানাইলেন, গাড়ি আর অগ্রসর হইতে পারিবে না, অতএব নামা দরকার। বেশি হাঁটিতে হইবে না, ডানহাতি গলিটা পার হইয়া বাঁহাতি আর একটা ধরিলেই খানচারেক বাড়ি পরেই দোতলা বাড়ি। কাঠের সিঁড়ি দিয়ে শটান ওপরে উঠিয়া গেলেই গন্তব্যস্থান মিলিবে। লোকটা ইংরাজি জানে, ভদ্রগোছের চেহারা। ভাড়া মিটাইয়া দিয়াও তাহাকে সেখানেই অপেক্ষা করিতে অনুরোধ করিয়া দুরু দুরু হৃদয়ে অগ্রসর হইলাম। কি জানি বাবা, গাড়িটা ছাড়িয়া দিলে ফিরিতে পারিব কিনা। পরবর্তী ঘটনার বিশদ বর্ণনা নিষ্প্রয়োজন। এইটুকু বলিলেই বোধ করি যথেষ্ট হইবে যে নিজে নিজেই স্বীকার করিলাম যে সাবালক হইতে এখনো অনেক বিলম্ব আছে আমার। পূর্ব পরিচিত মোড়েই ফিরিয়া আসিলাম। দেখিলাম ট্যাক্সির কোনো চিহ্ন নাই। কোথায় গেল সেই জানে। অনির্দিষ্টকালের জন্য থাকিবেই বা কেন সেটা আর মনে পড়িল না। তবে এটা যে সেই মোড়টাই কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকিয়া গেল আমার। কারণ সব দোকানগুলোই এক ধরনের, সব মুখগুলোই এক ছাঁচের। ঠিক এই সময় সারাদিনের আকাশ আরও বর্ষণ মুখর হইয়া উঠিল। কোনো রকমে মাথাটা বাঁচাইয়া একটা জুতোর দোকানের শেডের নিচে দাঁড়াইলাম। বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই। পরন্ত বেলা মেঘের ছুতায় অসময়ে নোটিশ দিয়া গেল। কাজেই সন্ধ্যাদেবী আসিয়া চার্জ বুঝাইয়া লইলেন। বৃষ্টি যখন অবশেষে ধরিল তখন রীতিমতো অন্ধকার। অনেক অনুসন্ধানে একখানা অশ্বযান সংগ্রহ করিয়া চড়িয়া বসিলাম। গাড়োয়ানটার মুখে দুই একটা বোধগম্য হিন্দি শুনিয়া ধরে আমার প্রাণ আসিল। সুরেশের ঠিকানাটা বুঝাইয়া দিয়া নিশ্চিন্ত চিত্তে গাড়ির জানালা বন্ধ করিয়া গুছাইয়া বসিয়াছি। তখনও টিপি টিপি বৃষ্টির বিরাম নাই। ভিজে পোশাকের ওপর জোলো হাওয়া লাগায় দস্তুর মতো শীত করিতেছিল। গাড়ি চলিতেছে, আমি ঢুলিতেছি। পথ ফুরাইবার লক্ষণ মাত্র নাই। প্রথমে ভাবি, হাজার হোক ঘোড়ার গাড়ি, 40 মাইল স্পিড আশা করাই তো অন্যায়। ন্যায্য সময়ে পৌঁছাইয়া দিবে, এই যা। গাড়োয়ানি করিয়া খায়, ঠিকানা দিলে পথ চিনিবে না। হায় রে মুড়ো হৃদয়, কি ভুলই করিয়াছি। এই বিশাল জগতে কোটি কোটি লোক পথভ্রান্ত হইয়া ঘুরিয়া মরিতেছে, আর এ তো তুচ্ছ একটা ঘোড়ার গাড়ির গাড়োয়ান। ভুল যখন ভাঙিল তখন রাত্রি 10টা। হঠাৎ চমক ভাঙা হইয়া মনে হইল সারা রাত বুঝি চলিতেছি। হয়তোবা ব্রহ্মদেশ হইতে বঙ্গদেশেই আসিয়া পড়িলাম। অগত্যা গাড়ির জানালা খুলিয়া তারস্বরে চেঁচাই। সাড়া পাইয়া গাড়ি থামাইল এবং নামিয়া ভাড়া চাহিল। বলা নিষ্প্রয়োজন, সুরেশের বাড়ির চিহ্নমাত্র সেখানে নাই। কাতর আমি দিন ভাষায় করুণ ভঙ্গিতে বারবার নিজের গন্তব্যস্থানের বিষয়ে প্রশ্ন করি। উত্তরে হতভাগা যাহা জানাইল তাহার তাৎপর্য এই, ভুলক্রমে উল্টো পথে আসা হইয়া গিয়াছে। অতএব এই রাত্রে, এই দুর্যোগের রাত্রে ফিরিয়া আসে পথ খুঁজিয়া বাহির করা তো অসম্ভব। ঘোড়া রীতিমতো টায়ার্ড হইয়া পড়িয়াছে। কাজেই সে বাধ্য হইয়া আমাকে এই অনাথ অবস্থায় ফেলিয়া রাখিয়া নিজের আস্তানায় যাইতে চায়। শুধু তার আগে চায় তাহার প্রাপ্য ভাড়া, নগদ 3 টাকা 12 আনা। সেই অবর্ণনীয় মানসিক অবস্থাতেও ধৈর্য অবলম্বন করি, চুপ করিয়া থাকি। গালাগাল দিয়া গাত্রদাহ মিটাইব সে সাহস তো নাই। সরু গলির ঝাপসা মিটমিটে আলোয় সেই বাঘমুখ মগগুন্ডাটার পানে চাহিয়া আত্মাপুরুষ খাঁচা ছাড়া হইবার জোগাড়, গালমন্দ তো দূরের কথা। আহাম্মুকির ওপর আহাম্মুকি। পকেটে বাড়তি কতগুলো টাকা, খরচের সুবিধা করিতে গোটা 25টা 1 টাকার নোটে চেঞ্জ করিয়া লইয়াছিলাম।
সেটা পকেটেই রহিয়া গিয়াছে। যদিও কোটের ইনসাইড পকেটে লুকানো আছে, তবু ভরসা বলিতে তো কিছুই নাই। লোকটা যদি একবার আমার হাতটা চাপিয়া ধরে, টাকা তো টাকা, হাতে বাঁধা ঘড়িটা হইতে চোখের চশমাখানা পর্যন্ত খুলিয়া উহার অপর হাতে তুলিয়া দিব নিজের সম্বন্ধে, এটুকু অন্তত বিশ্বাস রাখি। অতএব তাহার বোকামির জন্য কৈফিয়ত চাহিবার পরিবর্তে নিজের বোকামির খেসারত ধরিয়া দিই। পার্স খুলিয়া নগদ কর করে আস্ত 4টি টাকা দিই। 4 আনা কাঠিয়া লইবার কথা মুখেও আনি না। গুন্ডাকৃতি হইলেও বোধহয় নেহাত গুন্ডা নয় লোকটা। আমার বদান্যতায় খুশি হয়। দিব্য আপ্যায়িত ভঙ্গিতে সেলাম ঠুকিয়া জানায়, ভাবনার কোনো কারণ নাই, যৎসামান্য মূল্যের বিনিময়ে রাত্রেটুকুর মতো আশ্রয় নাকি বিস্তর মেলে, চাই কি আহারও জুটিতে পারে। অনির্দিষ্টভাবে একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া লোকটা খোশ মেজাজে গাড়ি হাঁকাইয়া দিল। মিথ্যে বলিব না, চারিদিকে চাহিয়া হঠাৎ মনে হইল সারা পৃথিবী কেবলমাত্র সরিষার ক্ষেতে পরিণত হইয়াছে। নোংরা অপরিসর গলি, দুধারে ইতর বস্তি, বাঁকাছোড়া জোড়াতালি দেওয়া পুশ্রী ঘরগুলো যেন গায়ের ওপর আসিয়া পড়িতে চায়। গাড়ি ইহার ভিতর আসিল কেমন করিয়া, এইটাই তো আশ্চর্য ব্যাপার। কিন্তু এখন উপায়? ও তো বলিয়া গেল রাত্রির মতো আহার ও আশ্রয় মেলে, কিন্তু কোথায় সে? নিশ্চয়ই হোটেল, সস্তার হোটেল। আহার চুলায় যাক, আশ্রয় একটা অবশ্যই চাই। এই তো আবার বৃষ্টি নামিয়া গেল। সারা রাত দাঁড়াইয়া কিছু আর ভেজা তো চলে না। তবে হ্যাঁ, তেমন সন্দেহজনকভাবে পথের কোণে দাঁড়াইয়া থাকিলে রীতিমতো আশ্রয় মিলিয়া যাওয়া বিচিত্র নয়। তবে রাজার অতিথিশালা নয়, সরকারি আশ্রয়। কিন্তু আপাতত তাহাতে তেমন উৎসাহ বোধ করি না। যা থাকে কপালে গোছ ভেবে সামনের পথ ধরিয়া অগ্রসর হইতে থাকি। দুর্যোগের রাত, তাই ইতিমধ্যেই পাড়াটা নিঝুম মরিয়া গিয়াছে। ঘরে ঘরে দুয়ারও বন্ধ। ভূতগ্রস্তের মতো আবার উল্টো মুখ ধরিয়া হনহন করিয়া চলিতে শুরু করিয়াছি। সহসা পিছনে, বলবো কি নিজের কানকেও বিশ্বাস হয় না, পরিষ্কার বাংলায় প্রশ্ন, আপনি কি বাঙালি? এই যে আপনি কি বাঙালি? কণ্ঠস্বর মধুর কিনা তলাইয়া দেখি নাই, কিন্তু পথভ্রান্ত নবকুমারের কানে পথিক তুমি কি পথ হারাইয়াছ, এর চাইতে বেশি মধুবর্ষণ করিয়াছিল আর কি। চমকিয়া ফিরিয়া চাহিতেই যেন ধাক্কা খাইলাম। এর চাইতে ভালো কি আশা করিবার ছিল এই পারিপার্শ্বিকতার মধ্যে? তবে হ্যাঁ, সত্যই আশা করিবার মতো নয়। বাঙালির মেয়ে সমুদ্র ডিঙাইয়া এই শত শত মাইল দূরে আসিয়া চোখে কাজল আর মুখে খড়ি মাখিয়া উৎসিত জীবনযাপন করিতেছে। এ দৃশ্যটা যে কতটা অসহ্য সে বোধ করি চোখে না দেখিলে বোধগম্য হয় না। বয়স হয়তো তার বেশি নয়, বা হয়তো বেশি, মুখ দেখিয়া সহসা অনুমান করা শক্ত। লালিত্য বর্জিত মুখে অনেক অনাচারের ছাপ সুস্পষ্ট। একটা মোমবাতি উঁচু করিয়া ধরিয়া দরজা খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইয়াছে। গাটা কেমন ঘিন ঘিন করিয়া ওঠে। তবুও বাংলা কথার মোহ আর এই বিশ্রী বেঘোর বেপট অবস্থা, তাও নিতান্ত তাচ্ছিল্যেশ্বরে প্রশ্ন করি, এখানে হোটেল আছে কোথাও? হোটেল? কেমন বিমূঢ়ভাবে উত্তর করে, হোটেল তো এখানে নেই, খানিক দূরে একটা আছে, কিন্তু সেখানে কি আপনি থাকতে পারবেন? আপনি যে ভদ্রলোক বাঙালি। উপায় কি? রাস্তায় দাঁড়িয়ে তো আর সারা রাত কাটাতে পারি না। আবার তো জোরে বৃষ্টি আসছে। সত্যি বড্ড বৃষ্টি আসছে যে, কি হবে বলুন তো? সে তো ঠিক হোটেল নয়, বরং ভাটিখানা বলতে পারেন। খালি মাতাল গুন্ডা আর ছোট লোকের আড্ডা। আপনি গেলে হয়তো বিপদে পড়ে যাবেন। বিরক্তভাবে বলি, তা এই বা কি সম্পদে পড়েছি?
তাই তো, কিন্তু আপনি আপনি এদিকে কেন? এই সময় এলেনই বা কেন? ইচ্ছে করে মোটেই আসিনি। হতভাগা গাড়োয়ানটা পথ ভুল করে এখানে ছেড়ে দিয়ে চলে গেল। রাস্তা ফাস্তা কিছুই চিনি না, সবে কাল নেমেছি জাহাজ থেকে। আপনি কাল এসেছেন? কলকাতা থেকে? বাতির আলোয় ওর খড়ি মাখা পাঙাশ মুখখানা যেন উজ্জ্বল দেখায় হঠাৎ। বিরক্ত ভাব বজায় রাখিয়াই উত্তর দিই। দাঁড়াইয়া ইহার সঙ্গে কথা কহিতেছি মনে করিতেই প্রেস্টিজে রীতিমতো আঘাত লাগে। কলকাতায়? কোথায়? কোন রাস্তায় বাড়ি আপনার? শ্যামবাজারের দিকে? কথাটি উচ্চারণ করে কেমন বোকা বোকা সরল মেয়ের মতো। রাগ করিবার কথা নয়, তবু এই গায়ে পড়া আলাপে গা জ্বালা করিয়া ওঠে। ভাবি যে পা চালাইয়া চলি, আর কথার উত্তর দিব না। কিন্তু মধুসূদন নাকি দর্পহারী। ঠিক এই সময়ে এমন মুষলধারে বৃষ্টি নামে যে চোখে কানে দেখিতে দেয় না। দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া সেই ঘৃণ্য জীবটার পিছন পিছন তাহারই কোটরে গিয়া ঢুকি বাধ্য হইয়া। খাতির জিনিসটার এমনই গুণ অতি বিরূপ চিত্তকেও ঈষৎ নরম করিয়া আনে। কাজেই অপেক্ষাকৃত ভদ্রভাবে বলি, থাক থাক, ব্যস্ত হতে হবে না, এই যে এই চেয়ারটায় বসছি। চৌকির ওপর বিছানা পাতা, তাকাইলে ঘৃণা হয়, যেমন ময়লা তেমনই ছেঁড়া। মেয়েটার শরীরে সাধারণ জ্ঞান কিছু আছে। আমার দৃষ্টি অনুসরণ করিয়া তাড়াতাড়ি সেই দৃষ্টিকটু জিনিসটা গুটাইয়া চৌকির পিছনে ফেলিয়া দেয়। চৌকির তলা হইতে টানিয়া বাহির করে একখানা ক্যাম্প চেয়ার। ধুলায় ভর্তি হইলেও জিনিসটা আস্ত। আঁচল দিয়া ধুলা ঝাড়িয়া সেটা পাতিয়া বসিতে অনুরোধ করে। ওরই যেন মাথা ব্যথা, এই রকম ভাবে গিয়েই বসি। অথচ না বসিয়াও আমার কোনো উপায় ছিল না। পিঠ যেন ভাঙিয়া পড়িতেছে। একে গত কদিনের সমুদ্র পীড়ার দুর্বলতা, তাহার ওপর এই দুর্ভোগ। মেয়েটা নিরুপায় ম্লান মুখে প্রশ্ন করে, আপনার তো খাবার দরকার ছিল। এখানে খাওয়া? ভাবতেই গা কেমন করিয়া আসে না। তাড়াতাড়ি বলি, না না, খাবার দরকার কিছুমাত্র নেই। থাকলেই বা কি করতাম? কণ্ঠস্বরে করুণ একটা হতাশ ভাব ফুটিয়া ওঠে মেয়েটির। একটু লঘুভাবে বলি, ভিজে পোশাক গায়ে দিয়ে শীতে কাঁপতে কাঁপতে জলের দরকার কিন্তু সত্যি হয় না। হ্যাঁ, আসলে চা পেলে ভালো হয়। কোনো ভালো জায়গায় যদি উঠতেন, ভিজে পোশাকও বদলাতে পেতেন আর গরম খাবারও পেতেন, সঙ্গে চাও। কি আর করা যাবে, ভাগ্যে নেই যখন। অগত্যা একটু হাসিতেই হয়। বাতিটা আমারই মুখের সামনে বসানো। ওর মুখটা অন্ধকারে অস্পষ্ট। মুখের সেই কুশ্রী লালিত্যহীনতা, খড়ি কাজলের বিকৃতি কিছুই আর চোখে পড়ছে না। তাই হয়তো কথা কওয়া সহজ হইয়াছে। নিতান্ত চুপ করিয়া বসিয়া থাকাই বা কেমন লাগে? ঘুম আসিবে না, তাই কথা কওয়াই সহজ, মন্দের ভালো। নিজেই কথা পারি তাই। আমি যে বাঙালি জানলে কি করে? কথা শুনে। কথা শুনে? কথা আবার কখন কইলাম? কার সঙ্গে? নিজের সঙ্গেই। সেই যে যখন পদ বন্ধ দেখে ফিরলেন, বললেন, কি সর্বনাশ! অসম্ভব নয়, অজ্ঞাতসারেই বলিয়া থাকিব। তা তুমি কি রাস্তায় দাঁড়িয়েছিলে নাকি? না না, রাস্তায় নয়, আসলে জানলায়। এমনি দাঁড়িয়েছিলাম, বৃষ্টি দেখছিলাম। দেখলাম আপনি যাচ্ছেন। এ পাড়ায় এরকম স্যুট পরা ভালো ভদ্রলোকের তো আনাগোনা বিশেষ দেখি না। ওই বর্মি গুন্ডা আর মুসলমান খালাসির আড্ডা। কৌতূহল হলো, বাতিটা জেলে দরজাটা খুলেছি, আর দেখি আপনি ফিরে আসছেন তাড়াতাড়ি। তাই আর থাকতে পারলাম না, ডেকে ফেললাম।
আপনার গলা শুনে, বাংলা কথা শুনে ইচ্ছে হলো যেন পুজো করি। এবার হাসিয়া ফেলিলাম, বলিলাম, কেন, বাংলা কথার এত দুর্ভিক্ষ নাকি? বাঙালি তো এখানে অজস্রই আছে। মেয়েটি বলিল, আছেই তো, কিন্তু এদিকে তারা কেন আসবে বলুন? মানুষ কি আসে এখানে? এটা যে পিশাচপুরী। কারা আসে জানেন? শয়তান আর রাক্ষসের দল, নরকের কীট আর আমাদের মতো আস্তাকুরের আবর্জনা। কেমন যেন একটু মমতা জন্মায় মেয়েটার ওপর। ঈষৎ কোমল সুরে প্রশ্ন করি, তা তুমি এখানে আছো কেন? এত দূরে এসে পড়লেই বা কি করে? মেয়েটি বলে, সে অনেক ইতিহাস, শুনলে হয়তো আপনি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবেন। আজ 7 বছর ধরে যে নরক যন্ত্রণা ভোগ করছি তা মনে করলে নিজেই শিউরে উঠি। আশ্চর্য হয়ে যায় যে এত লাঞ্ছনাতেও আমি বেঁচে আছি কি করে। তবু বেঁচেও রয়েছি। আশা হয় হয়তো আবার কখনো মানুষের মতন করে বাঁচব। এই হীন জঘন্য জীবনই যে আমার একমাত্র জীবন, এ যে আমি কখনো ভাবতে পারিনে। আহা বেচারা, হয়তো ভালো ঘরেরই মেয়ে ছিল, কে জানে কি ওর ইতিহাস। প্রশ্ন করি, শ্যামবাজারে তোমার কেউ আছে বুঝি? কেউ? সব, সবই আছে আমার সেখানে। আমাদেরই বাড়ি যে, আপনি দেখেননি বাজারের দিকে যেতে ডানহাতি গোলাপি রঙের বাড়ি, পাশের দিকে দেওয়াল, একটু শ্যাওলা পড়া, রংচটা সবুজ জানলা দরজা, মেরামত করা আর হয়ে ওঠে না। দেখেছেন তো সেই বাড়িটা? সারা কলিকাতা শহরে নিত্য পথের 2 ধারে ওরকম বাড়ি অসংখ্য আছে, অজস্র দেখিয়াছি। আলাদা করিয়া মনে রাখার কথা তো নয়, তবু ওর আগ্রহ ব্যাকুল ভাবটা দমাইতে ইচ্ছে হয় না। অল্প চিন্তার ভান করিয়া বলি, হ্যাঁ, হ্যাঁ মনে পড়েছে। যেন দেওয়ালের বালিটালিও কত খসে গেছে না? শ্যাওলা তো বিলক্ষণ। ঠিক, ঠিক ধরেছেন আপনি। উৎসাহে আর উত্তেজনায় ওর গলার স্বর যেন বুঝিয়া আসে। তারপর থেকে 7 বছর হয়ে গেল। বাবার কি আর বাড়ি মেরামত করবার শখ আছে বলুন? মুখে চুনকালি পড়ে গেছে। উফ, আমারই জন্যে, আমারই জন্যে। আচ্ছা জ্ঞানপাপী বটে। অপেক্ষাকৃত কঠিন সুরে প্রশ্ন করি, তা যাতে চুনকালি পড়ে এমন কাজ করেছিলে কেন? নিয়তি, নিয়তি বুঝলেন। বয়স কম ছিল, বুদ্ধি বিবেচনা আরও কম। চৌকাঠের বাইরে পা দেওয়া মানেই যে আগুনে ঝাঁপ দেওয়া, এ যদি জানতাম তখন। গভীর একটা নিঃশ্বাস ঘরের রুদ্ধ বাতাসকে আরও মন্থর করিয়া তোলে। নিস্তব্ধতা ভাঙে ওই আগে। আপনি রাগ করছেন, কিন্তু যদি শুনতেন আমার জীবনের কাহিনী, বুঝতেন কত অসহায় আমরা। ভেবে দেখুন দিকিনি, মাত্র 15-16 বছরের একটা মেয়ে, জ্ঞান বুদ্ধিহীন, বিদ্যেচার স্কুলের 2nd ক্লাস অবধি। বাধা দিয়ে প্রশ্ন করি, স্কুলে পড়েছিলে নাকি? তো কোন স্কুলে? পড়েছি তো, বিনাপানি স্কুল। আমার নিজের নামটাও আবার বিনাপানি ছিল। মেয়েরা কত খ্যাপাতো। আমার বড় ভাইজিটাও বিনাপানিতে পড়ে, ক্লাস 9এই পড়ে। মনে পড়িতেই বিদ্বেষ বিমুখ চিত্ত অজ্ঞাত সারেই কেমন যেন স্নেহ কোমল হইয়া আসে। আন্তরিকতার সঙ্গেই প্রশ্ন করিয়া যাই, মমতার সঙ্গে শুনিতে থাকি ওর উৎপীড়ন জীবনের শোচনীয় ইতিবৃত্ত। ক্ষুধিত বর্বরতার নৃশংস কাহিনী হয়তো এমনই হয়, হামেশাই এমনটা ঘটে। এ কাহিনীতে মৌলিকত্ব কিছুই নাই, তবুও বড় ভয়ঙ্কর,
বড় করুণ। প্রচ্ছন্ন প্রেমের বেদনায় মধুর সুন্দর যে হৃদয় অম্লান ফুলের মতো পাতার অন্তরালে নিঃশব্দে ফুটিয়া থাকিতে পারিত, পশুর দুর্দান্ত লালসা তাহাকে ছিঁড়িয়া ছড়াইয়া দিয়াছে ধূলিধূসর রাজপথে, টানিয়া লইয়া গিয়াছে কঙ্করাকীর্ণ কঠিন প্রান্তরে, ঠেলিয়া দিয়াছে কাঁটার জঙ্গলে। সেখানে কত সংগ্রাম, কত ঝড়। ঝড়ের ঝাপটে তুচ্ছ তৃণখণ্ড কোথা হইতে কোথায় উড়িয়া পড়ে, কে তাহার হিসাব রাখে? একদা যাহার নাম ছিল বীণাপাণি, অতি সাধারণ এক গৃহস্থ ঘরের চারিখানি দেওয়ালের অন্তরালে কল্যাণী মূর্তিতে বেড়াইত, আজ আর তাহাকে মনে রাখিবার দায়িত্ব কাহারও নাই। জানিতে চাইলে হয়তো বলিবে, বীণাপাণি বলিয়া কেহ ছিল না, বীণাপাণি বলিয়া যে ছিল সে মরিয়াছে। পুরুষ মানুষ হইলেও ঘরের বাহিরে যথার্থ পরিচয়টা কি, ছদ্মবেশী দুনিয়াখানার আসল চেহারাটা কত ভীষণ, সে সম্বন্ধে সত্যই কোনো বোধ ছিল না আমার। মানুষের মুখে উপন্যাসের ঘটনা শুনিয়া অভিভূত হইয়া পড়ি। উপন্যাস বটে, কিন্তু অক্ষম লেখকের কুলিখিত উপন্যাস। আজ আর ফিরাইয়া লেখা চলে না, ফিরাইয়া দেওয়া যায় না ওকে। সুন্দর না হোক, সরল একটি জীবন, নিশ্চিন্ত জীবন। আগ্রহের সঙ্গে প্রশ্ন করি, তুমি পালাতে চেষ্টা করো না কেন? মেয়েটি বলে, পালাতে? হ্যাঁ, কি ক্ষমতা আমার! এরা যদি জানতে পারে কেটে টুকরো টুকরো করে ফেলবে। এদের তো জানেন না আপনি, কথায় কথায় ছোড়া দেখিয়ে শাসায়, এতটুকু অবাধ্য হলে লোহা তাতিয়ে ছ্যাঁকা দেয়। মানুষের চেহারা নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়, পিশাচ, রাক্ষস, শয়তান, নরকের কীট। এখন যার অধীনে আছি আমি, বুড়ো চিনেম্যান একটা। ওরকম জঘন্য প্রকৃতির লোক পৃথিবীতে আর আছে কিনা ঈশ্বরই বলতে পারেন। শুধু অর্ধেক দিন নেশায় বেহুশ হয়ে পড়ে থাকে, এই যা সুবিধে। একটা মগ গুন্ডার কাছে 30 টাকা দিয়ে কিনে নিয়েছিল আমায়। সেই লোকটাই কি কম সাংঘাতিক ছিল? 3টে খুন করেছিল সে। এই যে আপনি বসে আছেন, তাদের চোখে পড়লে আপনাকে আস্ত রাখত? অজ্ঞাত সারে কাঁপিয়া উঠি, সভয়ে পিছনের অন্ধকার পানে তাকাই। কি জানি কেহ ছোড়া উছাইয়া নাই তো? বীণাপাণি আমার অবস্থা বুঝিয়া অল্প হাসে, বলে, না না, ভয় পাবেন না, আজ আর ভয়ের কিছু নেই। আজ ওরা ডাকাতি করতে যাবে এক জায়গায়, কাল সন্ধ্যের আগে আসবে বলে তো মনে হয় না। আশ্বাসের কথা শুনিয়াও হাতে পায়ে খিল ধরিয়া আসে। এই মুহূর্তে স্থান ত্যাগ করিবার জন্যে ভিতরটা ছটফট করিয়া ওঠে, কিন্তু সকালের যে এখনো অনেক বাকি। তবু তো ঘরে আছি, পথে নামিবার সঙ্গে সঙ্গে কেহ একঘা লাঠি বসাইয়া দিবে না, তাহারই বা নিশ্চয়তা কি? তাই হতাশভাবে বলি, তাহলে তোমার দেখছি কোনো আশাই নেই। ত্রস্তভাবে এদিকে ওদিকে চাহিয়া বীণাপাণি চুপি চুপি বলে বসে, চুপ চুপ, দেওয়ালেরও কান আছে, জানেন তো। আশা ছিল না, কিন্তু একটু হয়েছে। আপনার কাছে অবশ্য বলতে বাধা নেই, বাঙালি ভদ্রলোক, একরকম বন্ধুই আমার। উপায়টা কি জানেন? স্কুলে যখন পড়তাম, সেলাই শেখাতেন মিশনারি মেম একজন, মিসেস উড। বিপন্ন মেয়েদের উদ্ধার করা বা তাদের সৎপথে চলবার সুযোগ দেওয়াই ছিল তার জীবনের ব্রত। অনেক চেষ্টায় তার ঠিকানা সংগ্রহ করে একটা চিঠি দিয়েছিলাম, আর সব কথা অবশ্য খুলে বলতে পারিনি। মানুষে তা পারে না। বলেছি বিধবা, নিরাশ্রয়। তিনি আশ্রয় দিতে রাজি হয়েছেন, লিখেছেন তার কাছে পৌঁছতে পারলেই আমার ভার তিনি নেবেন। তো পৌঁছতে হলে তো চাই টাকা আর সুযোগ, পালাবার সুযোগ। মনে করেছি শেষ চেষ্টা একদিন করবই, প্রাণপণ করে করব।
মনে করেছি সরে পড়ব, বাঁচি বাঁচব, মরি মরব। চিনে বুড়োকে জলের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে দিনের বেলায় পালাতে হবে, বুঝলেন? রাত্রে বেরোলে ধরা পড়ার সম্ভাবনা বেশি। এখানকার লোকগুলো নিশাচর কিনা। আর একবার যদি যেতে পারি মিসেস উডের আশ্রয়ে, নিশ্চিন্ত আশ্রয়, যেখানে অন্তত পুরুষ মানুষ নেই। পৃথিবীর বাইরেও যদি এমন কোনো দেশ থাকত যেখানে পুরুষের মুখ দেখতে হয় না। ঈষৎ আহতভাবে বলি, সব পুরুষ মানুষই কি সমান? বিষাদ ম্লান কণ্ঠে উত্তর দেয় বিনা, বেশিরভাগই। আপনার মতন মহৎ আর কজন আছে বলুন? বিনয় করিয়া বলি, মহৎ তো আবার কি? হ্যাঁ, আছে আছে, আপনি বুঝবেন না। বয়সে বড় হলেও অনেক ছেলে মানুষ আছেন এখনো। সে যাক, কিন্তু একটু ঘুম হলো না যে আপনার? অসুখ করবে। হঠাৎ খেয়াল হলো সত্যই ভারী ঘুম পাইতেছে, কিন্তু ঘুমানো তো চলে না। তবে শুধু ক্লান্তি দূর করিতে চোখের পাতা দুইটা বুজিয়া চুপচাপ কিছুক্ষণ পড়িয়া থাকিলেও একটু আরাম পাওয়া যায়। কিন্তু একে কিছু সাহায্য তো করিতেই হয়, টাকাটা সঙ্গে আছে যখন। হঠাৎ ও চৌকি থেকে উঠিয়া আমার একান্ত কাছে আসিয়া দাঁড়ায়। অস্বাভাবিক ভীত কণ্ঠে প্রায় ফিসফিস করিয়া বলে, আপনাকে যখন সবই বললাম তখন বলি, টাকার জোগাড় কতকটা হয়েছে। 2 আনা 1 আনা করে আস্তে আস্তে কিছু জমিয়ে ফেলেছি। বস্তির কারো কারো জামা টামা সেলাই করে দিয়ে ছেঁড়া রিফু করে মাঝে মাঝে 2-4 পয়সা পাই। ওখানে একটা নুলো মেয়ে মানুষ আছে, কিছু করতে পারে না, তার রান্না করে দিয়ে আসি লুকিয়ে। সেও মাসে মাসে কিছু দেয়। তাছাড়া চিনেটার যেদিন মন ভালো থাকে। একটু ঢোক গিলিয়া চুপ করিয়া যায়। আবার কিছুক্ষণ পরে পূর্ব কথার জের টানিয়া বলে, তবু এখনো আরো 5-7 টাকা হলে ভালো হয়। পরে যাবার মতো তো একটা ভদ্র কাপড় নেই। কিন্তু কতদিনে যে হবে তা সে ভগবানই জানেন। যদি একবার ঘুণাক্ষরেও জানতে পারে ওরা টাকার কথা, ঠিক কেড়ে নেবে জানেন, খুন করে কেড়ে নেবে। এক একটি পয়সা আমার ভবিষ্যতের স্বপ্ন। তাই এও তবু একরকম আছি। চিনেটা কি বলে জানেন? একটা খালাসির কাছে নাকি আমায় বেচে দেবে। জাহাজের খালাসি, চাটগে মুসলমান। কি ভয়ঙ্কর চেহারা! দেখলে আপনি পুরুষ মানুষ, তাও হয়তো মূর্ছা যেতেন। এসেছিল একদিন, কিন্তু দরে বনল না। ওর হাতে পড়ে গেলে আর যে কোনো ভরসা দেখি না। তাই আগেই যাতে পালাতে পারি, এই দিন রাত্রির প্রার্থনা আমার। ভগবান কি মুখ তুলে চাইবেন? যখন ভাবি আবার কলকাতায় যেতে পারবো, ভদ্রলোকের মতো দিন কাটাতে পারবো, এত যন্ত্রণাও যেন সহ্য হয়ে আসে। স্বর্গের আশায় নরক যন্ত্রণা ভোলা আর কি। আচ্ছা বলুন তো, এতদিনেও কি আমার প্রায়শ্চিত্ত হয়নি? উত্তর দিবার কথা খুঁজিয়া পাই না বলিয়াই চুপ করিয়া থাকিতে হয়। মনে মনে প্রতিজ্ঞা করি বাকি টাকাটা আমিই রাখিয়া যাইব, কাছেই তো আছে। ওর ব্যাকুলতা ও আসন্ন বিপদের আশঙ্কা দেখিয়া মনে হয় এখনই এই দণ্ডেই যদি উহাকে এই ক্লেদাক্ত সংস্রব হইতে মুক্ত করিয়া লইয়া যাইতে পারতাম, তা সে নিতান্তই অসম্ভব কি? মনকে প্রশ্ন করি, কিন্তু উত্তর পাই না। আমার নাবালকত্বই বিবেককে মুখ করিয়া রাখে। সাহস কোথায় আমার? সমাজের ভয়, সুনামের ভয়, সংস্কারের ভয়, নামহীন অজানা ভয়। সকাল হইয়া গিয়াছে। কখন যে চোখ দুটি লাগিয়া গিয়াছিল বুঝিতে পারি নাই। চোখ মিলিয়া চাহিতেই দেখি রীতিমতো সূর্যালোক, মেঘমুক্ত আকাশ যেন গত রাত্রের সমস্ত দুর্যোগকে ব্যঙ্গ করিয়া নিঃশব্দে হাসিতেছে। হঠাৎ ভোরের দিকে ঘুমাইয়া পড়িয়াছিলাম বোধহয়।
দিনের আলোয় চারিদিকে চাহিয়া ঘৃণায় সর্বশরীর আমার সংকুচিত হইয়া আসে। ময়লা দুর্গন্ধ জামাকাপড়ের রাশি, ছেঁড়া জুতোর পাটি, ভাঙা সোরাই, ফুটা এনামেলের গ্লাস, ধূমপানের সরঞ্জাম ইতস্তত ছড়ানো, মেঝের ধুলা যে কতদিন ঝাড়া হয় নাই ঈশ্বরই জানেন। পোড়া দেশলাই কাঠের স্তূপ তাহার নীরব সাক্ষী। একটা ইতর ব্যক্তির রাত্রিবাসের চিহ্ন সম্বলিত এই কুৎসিত ঘরখানায় আমি রাত্রিযাপন করিয়াছি, মনে করিতেই যেন বমি আসে। কিন্তু বিনা পানি ঘরে নাই। না বলিয়া চলিয়া যাওয়া তো যায় না, অথচ তিলার্ধ সময় এখানে দাঁড়াইয়া অপেক্ষা করিতেও রুচি হয় না। অধৈর্যভাবে তাই মিনিট 2-4 পায়চারি করি। কোথাও পাত্তাই যে নাই। টাকাটা এইখানে রাখিয়া সরিয়া পড়িব কি? আসিলেই যাহাতে চোখে পড়ে এমনভাবে রাখিয়া যাইব? গোটা 10 দেব নাকি আরও বেশি কিছু? ভিজা কোটটা খুলিয়া চেয়ারের পিঠে রাখিয়াছিলাম। তাড়াতাড়ি গায়ে দিয়া ভিতরের পকেটে হাত দিই। না, টাকা নাই। 25খানা নোট একখানাও নাই, তার চিহ্ন মাত্র নাই। অথচ পাশের পকেটে পার্সটি ঠিকই আছে। ইহাকেই বলে ধূর্তামি। সহজে যাহাতে ধরিয়া পড়িতে না হয় তাই বিনা পানি সরিয়া পড়িয়াছে। প্রভাত সূর্যের নির্মল আলো যেন নিবিড় অন্ধকারে পরিণত হইয়াছে। মাথা আমার ঝিমঝিম করে, মনে হয় পড়িয়া যাইব বুঝি। ভাবি, বিনা পানি মানুষ যে কত শয়তান হইতে পারে সে কথা শুধু গল্প করিয়াও ক্ষান্ত হও নাই, প্রকৃষ্ট উদাহরণও দেখাইলে বটে। আর একবার নিজের নাবালকত্বের ধিক্কার দিই। কত সহজেই অভিভূত হইয়া পড়িয়াছিলাম। 2-4টা কথা, একটু করুণ কথা, 2 বিন্দু চোখের জল, আর ব্যাস। অথচ আজীবন শুনিয়া আসিতেছি উহারা ছলনাময়ীর অভিনেত্রী জাত। কিন্তু এমনই একটা বাজে মেয়ে অনায়াসে জিতিয়া যাইবে? টাকাটা এমন কিছু অগাধ নয়, পকেট মারা গেলে সহিত, কিন্তু এ ক্ষতিটা যেন অসহ্য। না, টাকা আমি বাহির করিবই, করিতে হইবেই। দেখি চোরের ওপর বাটপাড়ি চলে কিনা। ঘৃণা বিসর্জন দিয়া ঘরের জিনিসপত্র ওলট পালট করিয়া খুঁজি। অবিশ্বাস্য কথা সত্য হইলেও নাকি গোপন রাখাই রীতি। বিচক্ষণ ব্যক্তিদের তাই মত। তবুও না বলিয়া পারি না। হারানিধি ফিরিয়া পাইলাম। সহসা যেন দৈব নির্দেশেই চোখে পড়িয়া যায়। দেওয়ালের গায়ে মহাত্মা গান্ধীর একখানা ধূলিধূসরিত বিবর্ণ ছবি টাঙানো, তাহারই পিছনে পুরনো খবরের কাগজে মোড়া একটা ছোট বান্ডিল উকি মারিতেছে। পারিয়া লই, দ্বিধা করিবার আছেই বা কি। একটি একটি করে গনিয়া লই 25খানি নোট, 1 টাকার। না, একটা কম, বোধ করি এখনই খরচ করিতে লইয়া গিয়াছে। মোট 24টি টাকা হইয়াছে। এইবার আসিয়া বুঝিও হে বিনা পানি, বুদ্ধি তোমার একচেটে সম্পত্তি নয়। বিনা বাক্যে চুলগুলো হাত চালাইয়া পাঠ করিয়া টুপিটা মাথায় চাপাই। ট্রাউজারের পা 2টা টানিয়া চস্ত করি। রুমাল ঘষিয়া মুখে যতটা উন্নতি সাধন সম্ভব সারিয়া গম্ভীর চালে বাহির হইয়া পড়ি। ভগবানের কাছে তখন আমার একমাত্র কামনা, যেন পরিচিত কাহারও চোখে আমায় পড়িতে না হয়। কিন্তু বিধি বাম, পড়িতেই হয়। ক্ষণকাল পূর্বে যাহার পরিচয় পাইয়া স্তম্ভিত হইয়া গিয়াছিলাম, সেই বিনা পানিরই চোখে। 2 হাতে 2টা জল ভরা বালতি কোন চুলা হইতে ভরিয়া আনিয়াছে কে জানে। আমাকে দেখিয়া রীতিমতো থতমত খাইয়া যায়। বলে, আপনি চলে যাচ্ছেন? মুখ ধোয়ার জন্য জল আনলাম যে। ব্যঙ্গ হাস্যে ঠোঁট বাঁকাই। বলি, যাক, যথেষ্ট হয়েছে। এরপরে বোধহয় চায়ের লোভ দেখাবে। কিন্তু নিজেকে সবসময় অত চালাক ভাবতে নেই, বুঝলে বিনা পানি? আর হ্যাঁ, ভালো কথা, তোমাদের ঘরে রাত্রির কাটাতে দিলে। পার্স খুলিয়া 2টি টাকা অবহেলা ভরে ফেলিয়া দিয়া
গটগট করে পথ চলিতে থাকি। পিছনে চাহিবার প্রয়োজনও অনুভব করি না। কোন পথ দিয়া কত পথ ঘুরিয়া কেমনভাবে যে সুরেশের বাড়ি পর্যন্ত আসিয়া পৌঁছালাম স্মরণ করিবার আজ আর ক্ষমতা নাই। শুধু মনে আছে মাথা যেন ছিঁড়িয়া পড়িতেছিল, সর্বাঙ্গে দারুণ ব্যথা, বোধহয় জ্বর আসিতেছিল। সুরেশ বোধ করি আমারই প্রতীক্ষায় চিন্তিত মুখে ঘোরাঘুরি করিতেছিল। আমাকে পায়ে হাঁটিয়া সশরীরে আসিতে দেখিয়া বিদ্রুপ বিরক্তির স্বরে বলিয়া ওঠে, কি হে ছোকরা, রাত বেড়ানো অভ্যাস টভ্যাস ছিল নাকি, না এখানে এসেই হঠাৎ? ব্যস্তভাবে বলি, ভেতরে চলো সুরেশ, আমার বোধহয় জ্বর আসছে। জ্বর আসছে বলিস কি? চল চল। উদ্বিগ্ন স্বরে বলে, ব্যাপার কি বলতো, একেবারে সারা রাত ভোগান্তির একশেষ, খুঁজে হয়রান। তোর চেহারা দেখে যে আবার ভয় করছে। আরে হলোটা কি? বলছি ভাই, সব বলছি, আগে এক গ্লাস জল খাবো। সত্য মিথ্যা মিশাইয়া গত রাত্রের কয়েকটা বিবরণ দিই সুরেশকে। বিনা পানির কথাটা অবশ্য বাদ দিই। সুরেশ আমার বিছানার ব্যবস্থা করিতে করিতে মৃদু হাস্যে বলে, ও হে বালক, মায়ের আঁচলটি ছেড়ে চলে আসা তোমার উচিত হয়নি। এই শহরে আজ আমি 6 বছর কাটালাম, গুন্ডা টিকিও দেখলাম না, আর তুমি বাবা দেশে পা দিয়েছ আর তার কবলে পড়ে গেছ। আরে তুই এত কেয়ারলেস কেন বলতো? এতগুলো টাকা শুদ্ধ কোটটা আলনায় ফেলে চলে গেছিস, হোপলেস। টাকা শুদ্ধ কোট। বিমূঢ়ভাবে চাহিয়া থাকি। আবার বলে সুরেশ, কি হলো, এখনো হুঁশ হচ্ছে না না কি? আরে ভাগ্যিস তোর চাকরটা চোখে পড়েনি, পয়লা নম্বরের চোর ওটা। আমি তো দেখে আবার ওটাকে সরিয়ে রাখি। এই নে ধর। বিছানা উল্টাইয়া গদির তলা হইতে একগোছা নোট বাহির করিয়া আমার হাতে তুলে দেয় সুরেশ। 25 খানি নোট, 1 টাকার। এতক্ষণে খেয়াল আসে, কাল বাহিরে যাবার আগে গত 2 দিনের ব্যবহৃত কোটটা বদলাইয়া একটা টাটকা ইস্ত্রি করা কোট গায়ে দিয়াছিলাম। নতুন সাহেব, নতুন চাকরি। আসন্ন জ্বরের আচ্ছন্নতায় অবশ্য হঠাৎ এক সময় মনে হয় অন্ধকার গহ্বরের মুখে দাঁড়াইয়া কাহাকে যেন ঠেলিয়া দিলাম। ভয়ার্ত একখানা মুখ, বিস্ময় বিস্ফারিত দৃষ্টি, মাথা তুলিয়া শ্বাস লইতে সে চেষ্টা করে, কিন্তু পারে না। তলাইয়া যাইতে থাকে, নিচে, আরও নিচে, জাহান্নামের অতল তলায়, নিশ্চিত মৃত্যুর মুখে। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত স্বপ্নভঙ্গ। ফিরে আসছি আর একটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।